হাই এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু ফুডস্টেপস নিউ ভিডিও। এই মুহূর্তে আমি আছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনা এবং সুন্দরবন ভ্রমণের একটি পরিপূর্ণ গাইডলাইন। অর্থাৎ এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছু খরচ সহ ইন ডিটেইলে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সেগুলো জানতে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে। সো লেটস স্টার্ট। 3 দিনের খুলনা ট্যুরের প্রথম দিন সকাল 6:50 বাসে করে কলাবাগান থেকে আমরা রওনা করি খুলনার উদ্দেশ্যে। ঢাকার বাইরে যাওয়ার জন্য যদিও আমি সবসময় রাতে ট্রাভেল করাই প্রেফার করি, কিন্তু এবার সকালে রওনা করেছি, কারণ পদ্মা সেতু আমার এখনও দেখা হয়নি। তাই ভাবলাম খুলনা যেহেতু যাচ্ছি, পদ্মা সেতু তাহলে দিনের আলোতেই দেখতে দেখতে যাই। এরপর আমরা পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়ে হয়ে এগিয়ে যেতে লাগলাম খুলনার দিকে। ঢাকা থেকে খুলনা যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, উপভোগ করার মতো। তবে যেহেতু সকালবেলা নাস্তা করে বের হইনি এবং সাথে কোনো শুকনো খাবারও আনিনি, তাই খালি পেটে জার্নিটা খুব একটা এনজয় করতে পারছিলাম না। তবে খুব বেশিক্ষণ এই কষ্ট করতে হয়নি, কারণ সকাল 9টায় গোপালগঞ্জের সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে আমাদের ব্রেক দেওয়া হয়। রেস্টুরেন্টের পরিবেশ ছিল বেশ ভালো, তবে খাবার ছিল এভারেজ। আর সত্যি কথা বলতে এখানকার চাটা আমার কাছে একটুকু ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে ঘণ্টাখানিকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম খুলনা শহরে। খুলনা শহরে যারা আপনারা একদিনের জন্য নাইট স্টে করতে চান, তারা রয়্যালের মোড়ে নামলেই অ্যাভেলেবেল অনেক হোটেল পেয়ে যাবেন। তবে আমরা নেমেছিলাম ফুলবাড়িয়া গেটে, কারণ সেখানে আমাদের ছিল ফ্যামিলি ফ্রেন্ডের বাসা, আর আমরা সেখানে স্টে করেছিলাম। অঞ্জনদার বাসায় আমরা হরেক রকম আইটেম ট্রাই করলাম, যার অলমোস্ট সবগুলো আইটেমই ছিল আমার কাছে একেবারেই নতুন। এর কারণ হলো এখানে বেশিরভাগ খাবারই ছিল খুলনার ট্রেডিশনাল খাবার, যা আমি আগে কখনোই ট্রাই করিনি। তবে আপনাদের জন্য দুঃখের বিষয় যে এই ডেলিশিয়াস খাবারগুলো আমি আপনাদের রিকমেন্ড করতে পারছি না, কারণ আপনারা তো আর আমার মতো অঞ্জনদার বাসায় যে এগুলো খেতে পারবেন না, তাই না? খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা বের হলাম খুলনা শহরটি ঘুরে দেখার জন্য। প্রথমে আমরা গেলাম খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে অবস্থিত দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে। এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। রবীন্দ্রপত্নী মৃণালিনী দেবী 1873 সালে এই স্থানে জন্মগ্রহণ করেন। তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের মা শারদা সুন্দরী দেবী এবং কাকিমা ত্রিপুরা সুন্দরী দেবীর জন্ম এই গ্রামে হয়েছিল। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স নিয়ে একটি বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রয়োজনে আপনারা তা দেখে নিতে পারেন। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সের পর আমরা চলে গেলাম বিএনএস তিতুমির নেভাল বেজে। উদ্দেশ্য সুন্দর একটি বিকেল কাটানো। এই ব্লগটি আপলোড করার আগেই সোশ্যাল মিডিয়াতে আমি এখানকার কিছু ছবি শেয়ার করি, তখন সবার বেশ ভালো রেসপন্স পাই যে জায়গাটি খুবই সুন্দর। আমরা এখানে ছিলাম সন্ধ্যা পর্যন্ত। মূলত সূর্যাস্তটা উপভোগ করার জন্যই আমরা এখানে এসেছিলাম। এবং এরপর আমরা চলে গেলাম খুলনার নিউ মার্কেট এলাকায়। সেখানে আমরা প্রথমে ঢুকলাম রুবেল ফুচকা অ্যান্ড ফাস্টফুড বাজারে। যদিও এখানে পিৎজা সহ নানা রকম ফাস্টফুড আইটেম পাওয়া যায়, তবে এখানকার বেস্ট আইটেম হলো ফুচকা। তো সেখান থেকে আমরা অর্ডার করলাম দই ফুচকা এবং নাগা ফুচকা। এখানকার দই ফুচকাটি আমার কাছে চমৎকার লেগেছে, আর নাগা ফুচকা তো আমি খেতেই পারি না, তবে যারা ট্রাই করেছে তারা বলেছে বেশ মজাই নাকি ছিল সেটা।
এরপর আমরা চলে গেলাম খুলনার নিউ মার্কেটে। সেখান থেকে আমরা আইসক্রিম খেলাম। বেসিকলি শুধুমাত্র খুলনা শহর ঘোরার জন্য হয়তো কখনো খুলনা আসা হবে না, আর তাই আমরা চেষ্টা করেছিলাম খুলনা শহরের খুঁটিনাটি সব কিছুই ঘুরে দেখার জন্য। আমাদের ইচ্ছে ছিল খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটও ঘুরে দেখার, কিন্তু সময় স্বল্পতার জন্য তা আর সম্ভব হয়নি। তো যাই হোক, এভাবেই শেষ হয়ে গেল আমাদের খুলনা ভ্রমণের প্রথম দিন। দ্বিতীয় দিন সকাল। আমরা সকাল 7টার দিকে উঠে চলে গেলাম বাগেরহাট জেলায় অবস্থিত ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত ৬০ গম্বুজ মসজিদে। আমরা প্রাইভেট কার রিজার্ভ করে গিয়েছিলাম, তবে আপনারা চাইলে বাসে করেও সেখানে যেতে পারেন। সেক্ষেত্রে খুলনা থেকে বাগেরহাটের বাস ভাড়া পড়বে জনপ্রতি ৬০ টাকা। আমরা গিয়েছিলাম বেশ সকালে, কারণ সকালে জনসমাগম কম থাকে। তবে বেশি সকালে যাওয়ার ফলে আবার সেখানে অবস্থিত বাগেরহাটের জাদুঘরটি আমাদের দেখা হয়নি, কারণ এই জাদুঘর সকাল ৯টায় খোলা হয়, আর ততক্ষণ আমরা সেখানে ছিলামই না। আর তাই আমার সাজেশন থাকবে, আপনারা যারা ৬০ গম্বুজ মসজিদ এবং এই বাগেরহাটের জাদুঘর একসাথে দেখতে চান, তারা যদি খুব সকালেও আসেন তবুও হাতে যথেষ্ট সময় রাখবেন যেন দুটোই দেখে যেতে পারেন। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের ইতিহাস সংবলিত একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি। আর তাই এই ভিডিওতে ৬০ গম্বুজ মসজিদের ইতিহাস নিয়ে কোনো বিস্তারিত তথ্য শেয়ার করছি না। বেসিকলি আমরা যেহেতু মংলা হয়ে সুন্দরবনে যাব, তাই যাওয়ার পথে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণ করি এবং এরপরে ব্রেকফাস্ট শেষ করে রওনা করি সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবনে যাওয়ার জন্য প্রথমে আমরা পৌঁছাই মংলা জেটি ঘাটে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল জঙ্গলবাড়ি রিসোর্টের বোট। পশুর নদী হয়ে ঠাংমারি খাল হয়ে আমাদের পৌঁছাতে হবে জঙ্গলবাড়ি রিসোর্টে। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই বোট জার্নি কিন্তু ১.৫ ঘন্টার, আর এই সময় যদি আবহাওয়া ভালো থাকে তবে আপনাদের ভ্রমণ হবে উপভোগ্য, নতুবা কিন্তু খানিকটা বিরক্ত লাগতে পারে। দুপুর 12:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম জঙ্গলবাড়ি রিসোর্টে। রিসোর্টে পা দেওয়ার সাথে সাথেই সেখানকার আতিথেয়তা এবং প্রকৃতির সাথে রিসোর্টের নান্দনিক সৌন্দর্যের মিশেল আপনাকে করবে মুগ্ধ। আমরা যখন পৌঁছাই তখনও আমাদের রুম গোছানো শেষ হয়নি, আর তাই রিসোর্টের রুমে না গিয়েই আমাদের কয়েকজন আবার ক্যারাম খেলতে শুরু করে দিয়েছিল। এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। জঙ্গলবাড়ি রিসোর্টের ওভারঅল সার্ভিস অ্যান্ড অ্যামিনিটিস নিয়ে একটি বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি। আর তাই এই ভিডিওতে এ নিয়ে আমি বিস্তারিত কোনো কিছু আলোচনা করছি না। তবে যে কথাটি একেবারেই না বললে নয়, জঙ্গলবাড়ি রিসোর্টে আমরা বেশ ভালো সার্ভিস পেয়েছিলাম। আমি এ যাবৎকালে যে কয়টা রিসোর্টে ঘুরেছি, আমি নিঃসন্দেহে বলতে পারি জঙ্গলবাড়ি রিসোর্ট তার মধ্যে অন্যতম। এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া, সার্ভিস অ্যান্ড অ্যামিনিটিস সব কিছুই ছিল খুবই ভালো। তাছাড়া সুন্দরবনের রোদ আর বৃষ্টির লুকোচুরি আমাদের ভ্রমণকে করেছিল আরও আনন্দঘন। সো আপনারা বলতে পারেন এই রিসোর্টটি আমি হাইলি রিকমেন্ড করছি। তো আমরা চলে এলাম লাঞ্চে। রিসোর্টের খাবারের মান এবং স্বাদ ছিল চমৎকার। আয়েশ করে দুপুরের খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর নিলাম সুন্দরবনের বিকেলের একটি সুন্দর ড্রোন শট। এরপর আমরা তৈরি হয়ে নিলাম ক্যানেল ক্রুজিংয়ের জন্য। সুন্দরবনের ভেতর থেকে বয়ে যাওয়া ঢাংমারি খালে আমরা নৌকায় করে ঘুরে বেড়ালাম। সেখানে মাঝির কাছে জানতে চাইলাম সুন্দরবনে তার অভিজ্ঞতার কথা। তিনি আমাদের জানালেন বিগত 17 বছরে তিনি নাকি কখনোই বাঘ দেখেননি, আর তাই আমাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই যে হঠাৎ করেই বাঘ চলে আসবে। এরপর আমাদের দেখা হয় জেলেদের। ওনারা এই খাল থেকে যে মাছ ধরেন তা প্রধানত সরবরাহ করা হয় এইখানকার বিভিন্ন রিসোর্টে। সো বুঝতেই পারছেন সুন্দরবনের রিসোর্টে এলে আপনারা কিন্তু এই তাজা মাছ খেতে পারবেন। এরপর ঘোরাফেরা শেষ করে আমরা রিসোর্টে চলে এলাম। তারপর রিসোর্টের ডাইনিং কাম লবিতে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, চা খেলাম, আড্ডা দিলাম। এরপর চলে গেলাম ডিনারে।
ডিনারে আমাদের অর্ডারে ছিল ভাত, আলু ভর্তা, ডাল, হাঁসের মাংস। খাবারের স্বাদ ছিল চমৎকার, তাছাড়া পরিমাণও ছিল সাফিসিয়েন্ট। তাছাড়া মাংস শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন আর একটু ঝোল চেয়েছিলাম, তারা আমাদের অনেকটুকু মাংস আর ঝোল দিয়েছিলেন, হুইচ ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবার বসে গেলাম আড্ডায়। রিসোর্ট কর্তৃপক্ষ সবসময় তৎপর ছিলেন যে আমাদের কখন কি প্রয়োজন হয়। আড্ডা শেষে আমরা যখন রুমে ফিরছিলাম, তখন তারা আমাদেরকে অফার করলো গোল ফলের শরবত। গোল ফলের যে আবার শরবত হয়, এটা আমার কখনোই জানা ছিল না। গোল ফলের শরবত একটু ভারী টাইপের, তাছাড়া এটাতে ভ্যানিলা এসেন্স মেশানোর কারণে স্বাদটাও আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তো আমরা গোল ফলের শরবত খেয়ে যে যার রুমে চলে গেলাম। আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। তৃতীয় দিন সকাল, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। সেখানে আমরা ডিম ভাজি আর খিচুড়ি ট্রাই করি। সে সময় আবার বৃষ্টিও হচ্ছিল, আর সেই আবহাওয়া খাবারের স্বাদও যেন বাড়িয়ে দিচ্ছিল বহুগুণে। এরপরে আমরা রিসোর্টে নিজেদের মতো কিছু টাইম স্পেন্ড করলাম, ছবি তুললাম, ড্রোন শট নিলাম। যেহেতু আমাদের চেক আউট ছিল দুপুর 1টার দিকে, তাই আমরা ডিসাইড করেছিলাম যে রিসোর্টে দুপুরে খাবার খেয়েই আমরা বের হব। পরবর্তীতে দুপুরের খাবারে আমরা চিংড়ি ভুনা আর ডাল অর্ডার করি। তাদের চিংড়ি ভুনার স্বাদ ছিল মুখে লেগে থাকার মতো। তাছাড়া তারা ডালে কেওড়া নামক একরকম ফল ব্যবহার করে, যা খেতে অনেকটা জলপাইয়ের মতো। এই কেওড়া আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি আসার সময় বেশ কিছু কেওড়া সাথে করে নিয়ে এসেছিলাম। দেখতে দেখতে রিসোর্ট চেক আউটের সময় হয়ে এলো। জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টকে এবার বিদায় জানানোর পালা। আমার ভিজিট করা সেরা রিসোর্টগুলোর মধ্যে নিঃসন্দেহে বলতে পারি যে জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট অন্যতম। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে খাল দিয়ে যাওয়া আসার পথে আবহাওয়া যদি আপনারা সুন্দর পান, তবে আপনাদের ভ্রমণ হবে উপভোগ্য। ঠিক তেমনি একটি উপভোগ্য ভ্রমণ ছিল আমাদের ফেরার পথে। মেঘাচ্ছন্ন আকাশ আর ঠান্ডা বাতাস, খুবই আরামদায়ক একটি আবহাওয়া ছিল। তারপর ক্ষণিকের মধ্যেই নেমে এলো ঝুম বৃষ্টি। আমরা ছিলাম বোটের দ্বিতীয় তলায়, তবে নিচতলায় ছাউনির ভেতরে বসার বন্দোবস্ত ছিল। তো আমরা সেখানে লাগেজ রেখে উপরেই ছিলাম, কারণ হঠাৎ করে বৃষ্টি আসায় আমি নিচে নামার একদম সুযোগই পাইনি। কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি চলে গেল, উঠে পড়লো ঝলমলে রোদ। সুন্দরবনের এই ক্ষণে ক্ষণে মুড সুইং করার ব্যাপারটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। দেখতে দেখতে আমরা চলে এলাম মংলা জেটিঘাটের খুব কাছাকাছি। জেটিঘাট থেকে প্রাইভেট কারে করে বিকেলের মধ্যেই আমরা চলে আসি খুলনা শহরে। বেসিকলি আমাদের একটু ব্যক্তিগত কাজ থাকায় আমরা রাতেই প্রাইভেট কারে করে ঢাকায় চলে আসি। তবে আপনারা চাইলে খুলনা শহরে আরেকটু ঘোরাফেরা করে তারপরে বাসে করে ব্যাক করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ কিংবা সাজেশনস থাকে, তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।